প্রিয় শিক্ষার্থী সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। গতদিনে তোমরা আমার হিসাব বিজ্ঞান ক্লাস দেখেছিলে। আজ সেই ব্যবসায় শিক্ষা শাখারই আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় ফিনান্স ও ব্যাংকিং, এই বিষয়ের উপরে একটি ক্লাস দেখবে। আশা করি গতদিনের ক্লাস তোমাদের ভালো লেগেছিল এবং তোমাদের অনেকেরই লাইক এবং কমেন্ট করে আমি আরো ক্লাস গ্রহণ করার প্রতি উৎসাহী হয়েছি। তোমরা আমার পরিচয় সকলেই জানো, তারপরে আরেকবার বলি, আমি মোহাম্মদ আশরাফুর রহমান, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়। তাহলে আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং সম্বন্ধে ক্লাস গ্রহণ করব এবং এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য, এই অর্থের সময় মূল্য সম্বন্ধে আমরা স্বল্প পরিসরে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে জিনিসটা বা যে দ্রব্যটা মনে করি 10 টাকা কেজি কিনতে পারতাম, এখন কি আর 10 টাকা কেজি কিনতে পারি? এখন কিন্তু আর সেটা 10 টাকা কেজি বা সেই দামে আমরা কিনতে পারি না। সেই দ্রব্যের মূল্য পরিবর্তন ঘটেছে, বৃদ্ধি পেয়েছে। স্বভাবতই দ্রব্যের মূল্য ম্যাক্সিমামই বৃদ্ধি পেয়েছে। তাহলে এইটা কেন হয়? এই দ্রব্যের মূল্য বৃদ্ধিটা কেন ঘটে বা এই মূল্যের পরিবর্তনটা কেন হয়, তোমরা সেই সম্বন্ধে জানতে পারবে। এই দ্রব্যের মূল্যের পরিবর্তনের, অর্থের সময় মূল্যের পরিবর্তনের কারণ, প্রধান যে কারণটা হয় সেটা হল সুদের হার। এই সুদের হারের কারণে অর্থের সময় মূল্যের পরিবর্তন হয়। তাহলে অর্থের সময় মূল্যের সংখ্যাটা কিন্তু আমরা এখনো সেভাবে আলোচনা করিনি। এখন অর্থের সময় মূল্যের সংখ্যাটা পুনরায় আলোচনা করব। অর্থের সময় মূল্যের সংখ্যাটা হচ্ছে, আমরা যে কথাটা বললাম যে তোমরা দেখেছো ছোটবেলায় যে দ্রব্য যে দামে কিনেছো এখন সেই দ্রব্য সেই দামে কিনতে পারছো। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ সুদের হার। তাহলে এই যে সময় যত গড়াইছে অর্থের মূল্যটা তত পরিবর্তন করেছে। ঠিক একই রকম ভাবে অর্থের সময় মূল্যের সংখ্যাটা বলতে পারি যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হবে। পরিবর্তন ঘটাকে অর্থের সময় মূল্য বলে। তাহলে অর্থের সময় মূল্যের সংখ্যাটা সবাই জানতে পারলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রায় ক নম্বরে অথবা ছোট কোশ্চেনে এসে থাকে যে অর্থের সময় মূল্য বলতে কি বলো। সৃজনশীলের ক নম্বর জন্য এই প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অর্থের সময় মূল্য কাকে বলে। তাহলে যাতে আমরা মুখস্থ না করে এটা শিখতে পারি যে আমরা ছোটবেলায় একটা দ্রব্য যে দামে কিনেছি এবং সেই দামে কিনতে পারি, তাহলে এটার পরিবর্তন ঘটেছে। তাই সেই কথাটা আমরা এখানে লিখে গেলাম সময়ের সাথে সাথে, মানে সময় যত গড়াই অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। ঠিক সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটাকে অর্থের সময় মূল্য। এটা হল অর্থের সময় মূল্যের একটি সংজ্ঞা। তাহলে এই অর্থের সময় মূল্য দুই ভাগে হয়, একটি বর্তমান মূল্য আর একটা ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য যেটা থাকে ভবিষ্যৎ মূল্য তার পরিবর্তন হয়, আবার ভবিষ্যৎ মূল্য যেটা থাকে বর্তমান মূল্য সেটা একই থাকে না। তাই এই অর্থের সময় আমরা দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে বর্তমান মূল্য, আর একটা ভবিষ্যৎ মূল্য, এই দুইভাবে। এবার বর্তমান মূল্যকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট ভ্যালু। কি? প্রেজেন্ট ভ্যালু, যেটা শর্টে লেখা হয় পিভি, প্রেজেন্ট ভ্যালু। আর ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু। আমরা সকলেই জানি ভবিষ্যৎ মানে ফিউচার, মূল্য মানে ভ্যালু। তাহলে ভবিষ্যৎ মানে ফিউচার ভ্যালু। তাহলে শর্টে এফ ভি। তাহলে পিভি এবং এফ ভি এই দুই ভাগে আমরা অর্থের সময় মূল্য সূত্রের সাহায্যে ফেলে আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা যদি এখন এফ ভি নির্ণয়ের সূত্র দেখি। এফ ভি সমান পিভি। যেহেতু বর্তমান মূল্য যেটা থাকবে সেটার থেকে এফ ভি অবশ্যই বেশি হবে। ভবিষ্যৎ মূল্য ভবিষ্যতে কিছু পার হলেই অর্থের মূল্যটা বৃদ্ধি ঘটে। তাই এফ ভি সমান পিভি ইনটু গুণ হবে। কি গুণ হবে? সুদের হার 1 যোগ আই, এর পর আছে এন।
সেটা আমরা এখন একটা পোস্টারের মাধ্যমে দেখতে পাই। দেখি আমরা একটা পোস্টার দেখি। হ্যাঁ, এফ সমান আমরা দেখতে পাচ্ছি পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। পিভি সমান এফ সমান পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এর সঙ্গে এক যোগ সুদের হার, আই সমান ইন্টারেস্ট সুদের হার, এন সমান সময়, তাহলে সময়ের পাওয়ার হয়েছে আর সুদের হার এটা গুণ করে আমরা এফভি নির্ণয় করতে পারি। এই এফভি নির্ণয়ের আবার দেখো এই সূত্র তোমাদের যদি জানা থাকে তাহলে এই সুদের হার আবার দুই রকম হয়। একটি আমরা সকলেই পরিচিত সুদের হার দুই রকম, একটি চক্রবৃদ্ধি সুদের হার আর একটি সরল সুদের হার। এটা হচ্ছে সরল সুদের হার, পিভি ইন্টু 1 প্লাস আই টু এর সরল সুদের হার। যখন আমরা চক্রবৃদ্ধি সুদে যাবো তখন বাৎসরিক বা মাসিক যে সুদটা দেওয়া হয় সেটা আনবো, সেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সুদের হারকে এম দিয়ে ভাগ করবো আর সময়কে এম দিয়ে গুণ করবো, অর্থাৎ সব কিন্তু একই রকম। দেখো এখানে তোমরা খেয়াল করবে এই সূত্র দেখো, যেমন এখানে যদি লিখেছিলাম এই একই জিনিস, শুধু এই আইন নিচে আমরা একটা এম লিখেছি আর এম কে এম দ্বারা গুণ করেছি, যেটা আমরা পোস্টারে আমরা দেখেছিলাম এফ ইকুয়াল পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, আর যখনই চক্রবৃদ্ধি যাবো একটা এম হয়। ঠিক একই রকম ভাবে আমরা যদি এফভি নির্ণয়ের সূত্র জানি তাহলে পিভি নির্ণয়ের সূত্রটা আমাদের আর মুখস্থ করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এফভি সমান পিভি ইনটু এফভি সমান পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ঠিক এটাকে আমরা সাধারণ গণিতের ভাষায় যদি দেখাই তাহলে আমরা এটাকে এই কথা নিয়ে আসলাম, তাহলে কি হলো পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন সমান এফ ভি। তাহলে আমরা সাধারণ গণিত যেভাবে করি পিভি সমান আমরা রাখি, এটা এখানে গুণ ছিল, পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার ইনটু এফ সম্পর্ক ছিল গুণ, তাহলে এটা ওই পাশে কি হবে ভাগ হবে। এটা আমরা সকলে জানি, যেটা আমরা 10 ক্লাসে পড়ি, ক্লাস 10 এ পড়ি, অথবা এই সাধারণ বিষয়গুলো আমরা সকলে জানি। তাহলে এখানে গেলে ভাগ হবে, ভাগ হলে নিচে আসবে, ঠিক আছে? নিচে যদি আসে তাহলে কি হলো 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা যদি এফ ভি সমানটা জানতে পারো পিভি তোমাদের আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই। এফ ভি সমান পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, আর তাহলে পিভি সমান কি দাঁড়ালো আমরা জানি কিভাবে দেখলেই এফ ভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, অর্থাৎ যে কোনো একটা যদি মুখস্থ করো আর একটা সূত্র এমনি তোমাদের জানা থাকবে। তাহলে আমরা সেটা আমরা পোস্টারের মাধ্যমে দেখতে পাচ্ছি এফ ভি সমান পিভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। যখনই চক্রবৃদ্ধি আসবে তখন আই কে এম দ্বারা ভাগ করে দেবে আর এন কে এম দ্বারা গুণ করে দেবে, তাছাড়া আর কোনো পরিবর্তন। চক্রবৃদ্ধি আসলে এটা একই রকম। তাহলে আমরা ছোট্ট একটা অঙ্ক দেখে না অঙ্কের প্রয়োগ থেকে শেষ করব। সেটা হচ্ছে বর্তমানে 100 টাকা বর্তমানে 100 টাকা 10% সুদে 2 বছর পরের মূল্য কত হবে? তাহলে বর্তমানে কত 100, কয় বছর 2 বছর, আর কয় পার্সেন্ট 10%, তাহলে বর্তমানে পিভি আর এটা সুদের হার, এটা এন। তার মানে এটা আমার পিভি দিয়ে আছে, পিভি সমান 100 আর আই সমান 10% আর এন সমান 2 বছর, ঠিক আছে? তাহলে আমরা এখন এখানে পেলাম না কি এফভি, কিন্তু পাইনি, এফভিটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এফভি সূত্রে এখানে আমাদের সুদের যে বছরের সংখ্যাটা দেওয়া নেই, তাহলে আমাদের চক্রবৃদ্ধি হবে না। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে হবে এফভি, নির্ণয় করতে হলে এফভি দেওয়া নেই, তাহলে এফভি সমান পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে পিভি 100 টাকা 1 প্লাস আই টু দি পাওয়ার এন, আই সমান হলো সুদের হার কত পার্সেন্ট? 10% বা 0.10, 10% 10 বাই 100, 10 ভাগ করলে 0.10, 0.10 এর পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এটা 100 গুণ 100, এখানে 1.1 এর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা 100 গুণ এর পাওয়ার 2 করলে 1.21 হবে, 1.21 হবে। তাহলে তখন এই দুটো গুণ করি তাহলে হবে 121 টাকা,
তাহলে 100 টাকার বর্তমান মূল্য 2 বছর পরে যে দাঁড়ালো আমাদের 121 টাকা। তাহলে এইভাবে তোমরা এফডিটা নির্ণয় করতে পারবে। আশা করি তোমরা সূত্রটা এবং সূত্রের প্রয়োগটা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা বাসাতে আরো প্র্যাকটিস করবে, মূল বই কিছু উদাহরণ দেওয়া সেগুলো প্র্যাকটিস করলে তোমরা আরো ভালো করবে আমি আশা করি। তাহলে যদি তোমরা এখানে প্র্যাকটিস করে বেশি শিখতে পারবে, মানে আমাদের পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা আবার গ্রহণ করব। তোমাদের আজকের মতো এখানেই বিদায় জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।